প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে ফেসবুক লাইভ ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের তোমাদের সাবজেক্ট প্লান্ট ইঞ্জিনিয়ারিং, সাবজেক্ট কোড 67063, ক্লাস নাম্বার 5। আমি আছি তোমাদের সাথে এম ফারুক হোসেন, ইন্সট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের মূল বিষয় হচ্ছে অ্যাসেম্বলিং এবং ফিটিং। এই অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো হলো অ্যাসেম্বলিং এবং ফিটিং এর ধারণা, স্থায়ী জোড় অ্যাসেম্বলিং, কি এবং স্প্লাইন জোড় অ্যাসেম্বলিং, গিয়ার এবং আর্ম জোড় অ্যাসেম্বলিং। এছাড়া আছে বিভিন্ন ধরনের পাইপ ফিটিং, চিহ্নিতকরণ। এই অধ্যায়ের দেখো প্রথম টপিকস অ্যাসেম্বলিং এবং ফিটিং এর ধারণা। যেকোনো যন্ত্র বা যন্ত্রাংশ বা প্রকৌশল কর্মকাণ্ড সম্পর্কিত দ্রব্য বিশ্লেষণ করলে দেখা যায় এদের প্রত্যেকটি একাধিক ছোট ছোট বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত। এই অংশসমূহকে একটি আরেকটির সাথে নির্দিষ্ট নিয়মে অথবা কাঙ্ক্ষিতভাবে সংযোজন করে পূর্ণাঙ্গ একটি বস্তুর রূপ দেওয়া হয়। এখানে কোনো কোনো ক্ষেত্রে আবার একটি পূর্ণাঙ্গ দ্রব্য কাস্টিং করে তৈরি করা হয়। সেক্ষেত্রে সৌন্দর্য, খরচ, পরিবহন, মেরামত ও সংরক্ষণ এ সকল বিষয়সমূহকে বিবেচনা করে এই সমস্যা হওয়ার কারণে নতুন ভাবেই ছোট ছোট অংশ তৈরি করে বড় অংশ তৈরি করা হয় সংযোজনের মাধ্যমে। এই সংযোজনগুলো তোমরা দেখো, যেমন যদি একবারেই যদি তোমার একটা মেশিন তৈরি করে দেওয়া হয় পূর্ণাঙ্গ কাস্টিং এর মাধ্যমে, তাহলে তুমি এই মেশিনটাকে সেট আপ করতে তোমার, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের মেশিন শপ যে ল্যাব, এখানে বাইরের গেট, ভিতরের গেট, মেশিনে ঢোকানোর সময়, মেশিনটা ভিতরে ঢোকানোর সময় আমাদের মেশিনটা খোলা না থাকলে আমরা ঢুকাইতে পারতাম। সেজন্য আমাদের ওই দরজা দিয়ে প্রথমে ঢুকানোর জন্য ছোট ছোট অংশকে নিয়ে আসা হয়েছে, তারপরে এটাকে অ্যাসেম্বলিং করে ফিটিং করে নতুন রূপ দিয়ে একটা পূর্ণাঙ্গ মেশিন পেয়েছে। এই মেশিনগুলোতে দেখো বিভিন্ন ধরনের নাট, বোল্ট, ওয়েল্ডিং, তারপরে গিয়ার, বেল্ট, এই বিভিন্ন জিনিস দিয়ে এটাকে জয়েন্ট করে করে কাজ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে গ্লু ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলোই আমাদের অ্যাসেম্বলিং এবং ফিটিং এর মেন থিম, যে একটা বড় অংশ যদি আমরা পূর্ণাঙ্গ কাস্টিং করে তৈরি করি তাহলে সেটার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, তার সৌন্দর্য ঠিক থাকে না, খরচ বেশি হয়, তারপরে মেরামত করা অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে ছোট ছোট অংশ জয়েন্ট যুক্ত করে যদি আমরা এটাকে ফিটিং করি বা অ্যাসেম্বলিং করি তাহলে ওই সমস্যাগুলো আর থাকে না। ছোট ছোট অংশ যদি কোনো সময় মেরামত প্রয়োজন হয় তাহলে মেরামত করে আবার এটাকে পূর্ণরূপে কাজ করা যায়। তাহলে এই জোড়গুলো দেখা যাক আমরা কি কি পদ্ধতিতে করা যেতে পারে। স্থায়ী জোড় অ্যাসেম্বলিং এই অধ্যায়ের আলোচনা। প্রথমত স্থায়ী জোড় অ্যাসেম্বলিং, ওয়েল্ডিং একটা প্রসেস। ওয়েল্ডিং এর মধ্যে আমরা দেখেছি আর্ক ওয়েল্ডিং। এখানে একটা মেশিনের চিত্র দেওয়া আছে। এই আর্ক ওয়েল্ডিং এর মাধ্যমে দেখো বৈদ্যুতিক কারেন্টের তাপে ধাতুকে গলিয়ে ফেলা হয়। এখানে একটা ইলেকট্রোড ব্যবহার করা হয় মধ্যস্থলে দুইটা বস্তুকে যুক্ত করার জন্য, জয়েন্ট করার জন্য। এই ধাতুকে গলিয়ে ওই দুই ধাতু এবং ইলেকট্রোডের ধাতু গলিয়ে একই সাথে একটা জোড় তৈরি করে। এখানে যে জোড়টা তৈরি করে এই ধাতুর জয়েন্ট করার জন্য, এই মেটালকে জয়েন্ট করার জন্য এই স্থানে পরিষ্কার থাকতে হয়, আদারওয়াইজ ওই জায়গা থেকে একটা ওয়েল্ডিং এর ত্রুটি তৈরি হয়, ব্লো হোল হতে পারে। এছাড়া এই জন্য ওই জায়গাটা পরিষ্কার করা, প্রস্তুতি করা, সুন্দর করে মসৃণ করে এটাকে জয়েন করতে পারলে একটি পূর্ণাঙ্গ দ্রব্যর ক্ষেত্রে
ভালো ফল পাওয়া যেতে পারে। একই সাথে ওইখানে যে জোড়টা তৈরি হবে, একটা সিম থাকবে, ওয়েল্ডিং জয়েন্ট যেটা, এই সিমের পরিমাপের উপরও অনেক সময় ডিপেন্ড করে। এখানে ধাতুর উপর মরিচা ময়লা যদি থাকে, তাহলে এই সিমে মরিচা, এখানে ভালো সিম সৃষ্টি হয় না, এবড়ো থেবড়ো হয়ে যায়, চারিদিকে ছিটে যেতে পারে। এরপরে সরু সিম যদি হয়, চিকন সিম যদি হয়, সেক্ষেত্রেও অসুবিধা হয়, দুর্বল জোড় গঠন করে। আবার যদি বেশি মোটা হয়ে যায়, তাহলে বিদ্যুৎ শক্তি অপচয় করে এবং জোড়ার সৌন্দর্য নষ্ট করে। এজন্য একবারে পূর্ণাঙ্গ একটা সুন্দর সৌন্দর্য সহকারে মিডিয়াম সাইজের সিম তৈরি করে জোড়াটাকে সম্পন্ন করা হয় আর্ক ওয়েল্ডিং এর মাধ্যমে। এরপরে এখানে আরো সাবমার্সড আর্ক ওয়েল্ডিং, শিল্ডেড আর্ক ওয়েল্ডিং এর মাধ্যমে জোড়ার গুণাগুণ বৃদ্ধি করা যায়। এছাড়া নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করে, আর্গন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে ওয়েল্ড এরিয়াকে রক্ষা করা যায় অন্যান্য কেমিক্যাল রিঅ্যাকশন থেকে। তাছাড়া আমরা দেখতে পারি গ্যাস ওয়েল্ডিং আরেকটা পার্ট, আর্ক ওয়েল্ডিং যেটা সরাসরি কারেন্টের মাধ্যমে হয়। আবার গ্যাস ওয়েল্ডিং অক্সিজেন এবং অ্যাসিটিলিনের সমন্বয়ে এখানে গঠিত হয় একটা অক্সি অ্যাসিটিলিন শিখা। এই শিখার মাধ্যমে ধাতুকে উচ্চ তাপমাত্রায় গলানো হয় এবং একটা ফিলার মেটাল ব্যবহার করা হয়। এই ফিলার মেটাল এবং ওই ধাতুদ্বয়ের গলন মাধ্যমে মধ্যস্থলে একটা জোড়া তৈরি করে। এ প্রক্রিয়ায় অক্সিঅ্যাসিটিলিন গ্যাস মিশ্রণ একটি গ্যাস টর্চে ব্যবহার করে ধাতুকে উত্তপ্ত করা হয়। এখানে জ্বলন্ত গ্যাস মিশ্রণের তাপমাত্রা 3100 ডিগ্রি থেকে 3200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। ব্যবহৃত অতিরিক্ত ধাতুর মধ্যে মূল ধাতু ব্যতিরেকে 0.06 থেকে 0.1% কার্বন থাকে। এরপরে 0.1 থেকে 0.25% সিলিকন থাকে ও 0.2 থেকে 0.4% পর্যন্ত ম্যাঙ্গানিজ অন্তর্ভুক্ত থাকে। এখানে গ্যাস ওয়েল্ডিং এর একটা চিত্র তোমাদেরকে দেখানো হয়েছে পাশে। এছাড়াও অন্যান্য ওয়েল্ডিং এর মধ্যেও একটা টিগ ওয়েল্ডিং এর চিত্র দেখানো হয়েছে, যেখানে টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করা হয়। তো গ্যাস ওয়েল্ডিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিখা তৈরি হয়, যেমন অক্সিডাইজিং শিখা, তারপরে নিউট্রাল শিখা, কার্বুরাইজিং শিখা। এই শিখাগুলোর মাধ্যমে একটা নিউট্রাল শিখা তৈরি করে পূর্ণাঙ্গ অক্সি অ্যাসিটিলিন শিখা, যেটা দিয়ে আমরা মূলত ওয়েল্ডিং কাজ সম্পন্ন করে থাকি। এছাড়া আমাদের ওয়েল্ডিং এর ক্ষেত্রে কন্ট্যাক্ট ওয়েল্ডিং, এ ধরনের ওয়েল্ডিং সাধারণত স্পট, লাইন অথবা কাট আকারে হয়ে থাকে এবং শীট মেটালের মধ্যে সীমাবদ্ধ থাকে। জোড়কৃত অংশদ্বয় ইলেকট্রোডের সঙ্গে সংযুক্ত রেখে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, ফলে তাপ উৎপন্ন হয় এবং ওয়েল তৈরি করে। এ প্রক্রিয়া মৃদুবায়ী এবং দক্ষ শ্রমিকের মাধ্যমে হয়ে থাকে। এছাড়া কোল্ড ওয়েল্ডিং আমাদের একটা পার্ট। এখানে ঘর্ষণ ও চাপ প্রয়োগের সময় ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখা যায় আমাদের ঘর্ষণের মাধ্যমে এই প্রক্রিয়ায় জোড় তৈরির দুই অংশের এক অংশের প্রান্ত উচ্চ ঘূর্ণনরত অবস্থায় অপর প্রান্তের সংস্পর্শে আসে। উচ্চ ঘূর্ণনের ফলে প্রান্তদ্বয়ে উচ্চ তাপ উৎপন্ন হয় ও তারা একত্রিত অবস্থায় যুক্ত হয়ে স্থির হয়। এখানে চিত্রের মাধ্যমে দেখানো আছে, এটা হলো তোমাদের ঘর্ষণের মাধ্যমে জয়েন করা। এরপরে চাপের মাধ্যমে, চাপ প্রয়োগে কোল্ড ওয়েল্ডিং কক্ষ তাপমাত্রায় সম্পন্ন করা হয়। এই চিত্রের মধ্যে দেখানো আছে যকৃত অংশের তলসমূহ পরিষ্কার করে উচ্চ চাপে সংস্পর্শে আনা হয়। এর ফলে ধাতুর কণাসমূহ বিয়োজিত হয় এবং অংশসমূহ একত্রিত হয়ে ওয়েল গঠিত হয়। কোল্ড ওয়েল্ডিং প্রধানত অ্যালুমিনিয়াম সংকার, এরপরে কপার ধাতুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া আমাদের এই জয়েন্টের মধ্যে আরো কিছু দেখতে পারি আমরা, সেটা হচ্ছে এখানে ওয়েল্ডিং এর আরো কিছু ধাপ, যেটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এবং ফ্রিকশন ওয়েল্ডিং। এখানে চিত্রের মধ্যে দেখানো আছে, এদের পার্থক্য হলো বিদ্যুৎ প্রবাহে বাধা সৃষ্টি করে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং, উৎপন্ন তাপ যেটা হয় এটা কাজে লাগে ওয়েল্ডিং কার্য সম্পন্ন করে, আর ঘর্ষণ ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন তাপ কাজে লাগে এটা ওয়েল্ডিং সম্পন্ন করে, এটা ফ্রিকশন। এরপরে শীট জাতীয় অংশ যুক্ত করতে এটা বেশি ব্যবহার করা হয় রেজিস্ট্যান্স ওয়েল্ডিং এখানে। এরপরে নির্দিষ্ট আকারের ভারী অংশ যুক্ত করতে ফ্রিকশন ওয়েল্ডিং ব্যবহার করা হয়। এছাড়া অসম আকারের অংশ যুক্ত করার জন্য ব্যবহার করা হয়
এই রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। আবার সম আকারের বস্তু যুক্ত করার জন্য ব্যবহার করা হয় ফ্রিকশন ওয়েল্ডিং। এই যে তো সাধারণত ন্যাশনাল টিউবস তোমরা দেখেছো পাইপ তৈরি করে, এই পাইপগুলো বেন্ড করার পরে দুইটার মাথা জয়েন করা হয় এই ধরনের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। এছাড়া তোমাদের স্পট ওয়েল্ডিং যেটা বা রিং তৈরি, সাইকেলের রিং যেটা তৈরি করে আর ফেলে দেখা গেছে যে এরা ওই পাইপে শীট বেন্ড করার পরে ওই জয়েন্ট গুলো এই ধরনের ওয়েল্ডিং এর মাধ্যমে ব্যবহার করে, জয়েন্ট যুক্ত করে। এছাড়া আমাদের এখানে দেখা যায় আরো একটা প্রসেস জয়েন করার জন্য, এটা হলো সোল্ডারিং। দুই অংশ স্থায়ীভাবে যুক্ত করার জন্য এটি একটি প্রক্রিয়া যেখানে অন্য একটি ধাতু যেটাকে ফিলার ফিলার রড বলি আমরা বা ফিলার মেটাল জোড় স্থানে প্রয়োগ করা হয়, যার গলনাঙ্ক মূল ধাতু থেকে কম হয়। এই অতিরিক্ত ধাতু বা ধাতু সংকরকে সোল্ডার বলে। সাধারণত ফ্রাস, নন ফ্রাস এবং তাদের ধাতু সংকর যুক্ত করতে এই প্রক্রিয়া ব্যবহার করা হয়। এখানে দুই ধরনের আছে, যেটা একটা সফট সোল্ডার আর একটা হচ্ছে হার্ড সোল্ডার। এর গলন সফট সোল্ডারের ক্ষেত্রে 60 ডিগ্রি থেকে 450 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে গলনাঙ্ক। এটি মূলত টিন ও লিড দিয়ে তৈরি হয়। অ্যান্টিমনি, বিসমাথ, ক্যাডমিয়াম এগুলো সোল্ডারের গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহৃত হয়। এছাড়া হার্ড সোল্ডারের ক্ষেত্রে এর গলনাঙ্ক 550 ডিগ্রি সেলসিয়াস এবং এর উপরে। এটি কপার, জিঙ্ক, সিলভার, নিকেল, আয়রন, ক্যাডমিয়াম ধাতু ও ধাতু সংকর সহযোগে তৈরি করা হয়। দুইটা চিত্রের মাধ্যমে তোমাদের এখানে দেখানো হয়েছে। এখানে দেখো মূলত ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট গুলো একটা সার্কিট বোর্ডে জয়েন করার জন্য এই সোল্ডারিং ব্যবহার করা হয়। এটা তোমরা ম্যাক্সিমাম দেখেছো তোমাদের মোবাইল ঠিক করতে যখন তোমরা যাও, তোমাদের ল্যাপটপ বা ইত্যাদি যেসব সার্কিট বোর্ড গুলো ব্যবহার করা হয়, সূক্ষ্ম যন্ত্রপাতি এখানে ব্যবহার করা হয়। এছাড়াও আরো অনেক ধরনের ওয়েল্ডিং আমরা দেখি, আল্ট্রাসনিক ওয়েল্ডিং, তারপরে এই এই যে বিভিন্ন ধরনের আমরা দেখলাম গ্যাস ওয়েল্ডিং, এর টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, আরো সূক্ষ্ম সূক্ষ্ম কাজের জন্য জয়েন্ট এটা ব্যবহার করে। এছাড়া আমাদের আছে রিভেটিং একটা প্রসেস। এখানে রিভেটের একটা চিত্র দিয়েছি আমি, দেখো রিভেটের একটা হেড থাকে, তার শ্যাঙ্ক থাকে এবং টেল থাকে। রিভেট সহযোগে জোড়া দেওয়ার পদ্ধতিকে আমরা বলছি রিভেটিং। যুক্ত অংশদ্বয়ের মাঝে এখানে দেখো দুইটা প্লেট একসাথে করা, এই প্লেট দুইটাকে যেখানে জয়েন করতে হবে ওখানে ছিদ্র করা হয়, ছিদ্রের মধ্যে রিভেটকে প্রবেশ করানো হয়। এরপরে মাথাবিহীন অংশটাকে পিটিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। এটি দুই ধরনের হতে পারে, হট রিভেটিং ও কোল্ড রিভেটিং। এছাড়া এটা তৈরির উদ্দেশ্য অনুসারে বিভিন্ন হতে পারে। স্ট্রং জয়েন্ট, যেমন এটাকে স্ট্রং জয়েন্ট হলে ব্রিজ ফ্রেম, কলাম ফ্রেম, রেডিও স্টেশনের সিগন্যাল আদান প্রদান ফ্রেমে এই জয়েন্ট ব্যবহার করা হয়। এছাড়া টাইট স্ট্রং জয়েন্ট উচ্চ আভ্যন্তরীণ চাপযুক্ত রিজার্ভার এটা ব্যবহার করা হয়। এছাড়া টাইট জয়েন্ট যেটা ট্যাঙ্ক, ভেসেলে ব্যবহার করা হয়। এটা সজ্জার উপর ভিত্তি করেও এই রিভেট বিভিন্ন ধরনের হতে পারে, সিঙ্গেল রো, ডাবল রো, মাল্টি রো, প্যারালাল রো, স্ট্রাগার, সিম জয়েন্ট এই ধরনের হতে পারে। এখানে চিত্রের মধ্যে দেখানো আছে এই বিভিন্ন কলামের মাধ্যমে বা রোর মাধ্যমে। আর এই রিভেটটা মূলত জয়েন্টের প্রথম দিকে আমি বলেছি যে এর মাথাটাকে ঢোকানো হয়, যে মাথায় ক্যাপ থাকে না, অপোজিট সাইড মাথাবিহীন অংশটাকে ঢোকানো হয়, ঢোকানোর পর ওই মাথাটাকে হ্যামার দিয়ে বা যে কোনো অংশ দিয়ে পিটে এটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় যাতে বের হতে না পারে। এরপরে আমাদের এখানে রিভেটের মধ্যে ল্যাব জয়েন্ট আছে, একটার উপর আরেকটা ওভারল্যাপ হয়ে থাকে যেখানে রিভেট দেওয়া হয় একটা অংশে। এরপরে বার জয়েন্ট যেটা যেটা দুইটা প্লেট মুখোমুখি থাকে এবং তার উপর নিচে কভার প্লেট থাকে, এই কভার প্লেটের উপরেই রিভেট সংযোগ করা হয়। এছাড়া এখানে চিত্রের মাধ্যমে দেখাচ্ছে এটা। এরপরে গ্লোয়িং, তোমরা দেখো এখানে চিত্রের মধ্যে দেখানো আছে আঠা, যেটা স্থায়ী জোড় পদ্ধতি, এটা খুব বর্তমানে ব্যবহার হচ্ছে। এখানে দুটি যন্ত্রাংশের মাঝে গ্লু নামক আঠালো পদার্থ ব্যবহার করা হয়। প্লাস্টিক এবং সিনথেটিক পদার্থের যন্ত্রাংশের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচলিত। আন্তর্জাতিক বাজারে এটাকে আমরা বলছি মিথানল গ্লু, এই ধরনের পাওয়া যায়। আবার দেশে আমাদের সুপার গ্লু খুবই পরিচিত একটি নাম। এখন কিছু কিছু ক্ষেত্রে কাঠেও এক ধরনের আঠা ব্যবহার করে, এরপরে মেটালও ব্যবহার করে। সুপার গ্লু মোটামুটি আমাদের দেশে বেশ প্রচলিত, বিভিন্ন জায়গায় খুব কাজ করে। এছাড়া আছে আমাদের ইন্টারফারেন্স ফিট। এক্ষেত্রে মূলনীতি জড়িত অংশের একটির মধ্যে অন্যটিকে অত্যাধিক চাপে প্রবেশ করানো হয় এবং এর ক্ষেত্রে শক্তিশালী জোড় তারা তৈরি করতে পারে, চিত্রের মধ্যে সেটা দেখানো হয়েছে।
এই পদ্ধতিতে জোড়কৃত এটা খুব টর্ক পরিবহনে, অক্ষীয় বল প্রবহন এবং উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা খুবই বর্তমানে খুব প্রচলিত একটা পদ্ধতি। এছাড়া আমাদের আছে কি এবং স্প্লাইন জোড়। এই কি জোড়ের জন্য একটা চিত্র দেখানো আছে, দেখো এই চিত্রের মধ্যে এখানে কি হলো মিডলে ছোট অংশটা এবং দুইটা খাস করা আছে, দেখো একটা হচ্ছে মূল বস্তু আর একটা যেটা ভিতরে থাকবে, এই দুটাকে জয়েন্ট দেওয়ার জন্য এই কিটা এখানে এই খাসে বসাই দিয়ে একে ভিতরে প্রবেশ করানো হয়, তখন এখানে আটকে যায়। এখানে শ্যাফট এবং এক্সেলে ফ্লাই হুইল, গিয়ার হুইল, পুলি এবং অন্যান্য একই ধরনের যন্ত্রাংশ সংযোজনের জন্য কি ব্যবহার করা হয়। ট্যাপার কি এর মাধ্যম তৈরি জোড় প্রান্ত বরাবর নড়াচড়া ও ঘূর্ণনজনিত নড়াচড়া প্রতিরোধ করতে সামর্থ্য এবং এই ধরনের জোড়কে টেনশন জোড় বলে। আবার ফেদার ও উড্রাফ কি টর্চ পরিবহনের সামর্থ্য, এজন্য এগুলোকে নন টেনশন জোড় বলা হয়। এছাড়া আমাদের এই ট্যাপার কি এ ধরনের বিভিন্ন ধরনের কি হতে পারে। ট্যাপার এই কিগুলো সাধারণত ওয়েজ আকৃতিতে 1:100 অনুপাতে ট্যাপার করে তৈরি করা হয় এবং বল প্রয়োগে শ্যাফট ও হাবের মধ্যে প্রবেশ করানো হয়। এছাড়া আছে ফেদার কি, এই কিগুলো শ্যাফট এবং সংযুক্ত যন্ত্রাংশের ভালো অক্ষীয় মিলকরণে ও স্থির ও স্লাইডিং জোড়া তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া আমাদের আছে গাইড কি, জোড়কৃত যন্ত্রাংশের একটির সাপেক্ষে অন্যটি নড়াচড়া করলে এই কিগুলো ব্যবহৃত হয়। ক্লক ক্লাস, স্লাইডিং গিয়ার হুইল এই সকল ক্ষেত্রে এটা বেশি উপযোগী। এছাড়া আছে উড্রাফ কি, এই কিগুলো সাধারণত ফেদার কি সময়ের নেয় এবং একই লোড বহন করে। কি ও তার শীটের মাধ্যমে টর্ক পরিবহন করে। ওয়েজ কি, এইগুলো সেম ওয়েতে 1:100 অনুপাত ট্যাপার সহকারে দুটি ওয়েজ নিয়ে গঠিত। ওয়েজ কি এর প্রশস্ত তল শ্যাফটের বৃত্তাকার তলের সাথে স্পর্শক ভাবে থাকে। এই কিগুলো 100 মিলিমিটারের বেশি ব্যাস বিশিষ্ট শ্যাফটে সংযোজিত করা হয়। এছাড়া আমাদের আছে স্প্লাইন জোড়। বর্তমানে প্রকৌশল কাজে এই জোড় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বেশি টর্ক পরিবহনে এই জোড় ডিজাইন করা হয়। এক্ষেত্রে শ্যাফট এবং সংযোজিত অংশের ভালো অক্ষীয় মিল পাওয়া যায়, শ্যাফটের পূর্ণ সামর্থ্য পাওয়া যায়, বিশেষ করে যখন বেশি সংখ্যক স্প্লাইন কাটা হয়, কারণ বেশি স্প্লাইন থাকলে স্লটের গভীরতা কমে যায়। এই জোড়া সংযোজনে কোনো ফিটিং কার্যক্রম প্রয়োজন হয় না। এখানে কয়েকটা চিত্র আমি দিয়েছি, একটা দেখো স্লাইডিং আকারে তোমাদেরকে অ্যানিমেশন আকারে করে দেখাচ্ছে কি ধরনের স্প্লাইন জোড়গুলো ব্যবহার করা হয়। এছাড়া আমাদের আছে গিয়ার এবং আর্ম জোড় অ্যাসেম্বলিং। স্পার গিয়ার ডিজাইন এবং তৈরিতে সহজ। নিচে একটা স্পার গিয়ার এবং আর্ম হুইল দেওয়া আছে উপরে এই চিত্রের মধ্যে। এদের মাধ্যমে সমান্তরাল শ্যাফটের মধ্যে ঘূর্ণন গতি পরিবহন করা হয়। চালক শ্যাফটে যে গিয়ার হুইলটি সংযোজন করা হয় তাকে চালক গিয়ার হুইল বলে এবং এর সাথে যে গিয়ার হুইলটি মিলিত অবস্থায় থাকে বা থেকে ঘুরে তাকে বলছি আমরা চালিত গিয়ার হুইল। এই গিয়ার গুলোর রেশিও দেওয়া আছে, তোমরা মেকানিক্সের গিয়ার ট্রেন অধ্যায়ে এটা পড়েছো যে দুইটা গতির অনুপাত, চালিত হুইলের অনুপাত এবং চালিত এবং চালক হুইলের অনুপাত n6/n1/n3/n1 এইভাবে দিয়ে তোমাদের এই রেশিও মেনটেন করা। অনেক ক্ষেত্রে দাঁত সংখ্যা দিয়ে করা যায়, t1/t2 দাঁত সংখ্যার অনুপাত দিয়েও চালক ও চালিত গিয়ারের এই রেশিও বের করা যায়, গিয়ার রেশিও বলে এটাকে। এখানে তোমাদের এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আছে গিয়ার ট্রেন অধ্যায়ে, ইঞ্জিনিয়ারিং মেকানিক, যেটা তোমরা আগে শিখে এসেছো, তারপরে আমি ধারণা দিলাম। এরপরে আমাদের এই গিয়ার ড্রাইভ গুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ওপেন ড্রাইভ, এটি সাধারণত কম গতি সম্পন্ন, একে নিয়মিত লুব্রিকেটিং করতে হয়। এরপর আছে হাফ ওপেন ড্রাইভ, এখানে অয়েল বাথের একটি মেশিন থাকে যেটা দিয়ে লুব্রিকেশনের কাজ করে। এছাড়া আছে ক্লোজ ড্রাইভ, এটির গিয়ার হুইল সমূহ অয়েল বাথ অথবা চাপযুক্ত তেলের মাধ্যমে লুব্রিকেটিং পেয়ে থাকে সারাক্ষণ কাজের রানিং অবস্থায়। এছাড়া তোমাদের আর্ম জোড় অ্যাসেম্বলিং, যেটাতে দেখা যাচ্ছে যে সকল ক্ষেত্রে 90 ডিগ্রি কোণে শ্যাফট দ্বয় পরস্পরকে সেট করে একটা চিত্র দেখানো আছে এখানে, সেখানে আর্ম গিয়ার ব্যবহার করা হয়।
এর মাধ্যমে ট্রান্সমিশন রেশিও ভালো পাওয়া যায়। সাধারণত এগুলো সিঙ্গেল, ডবল, মাল্টিপল থ্রেড বিশিষ্ট হয়ে থাকে। এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের পাইপ ফিটিং চিহ্নিত করা এই অধ্যায়ের অংশ। এই অংশটা আবার পরের অধ্যায়ে ভালোভাবে আলোচনা করা আছে। তারপর আমি এখানে যতটুকু পারি তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে পাইপলাইনে পাইপ সংযোজন, পাইপলাইনের দিক পরিবর্তন, প্রধান পাইপলাইন হতে শাখা লাইন বের করা, বড় আকারের পাইপের সঙ্গে ছোট আকারের পাইপের সংযোজন করা এবং পাইপলাইনে প্লাম্বিং ফিক্সার বসাতে নানা প্রকার সাজ সরঞ্জামের প্রয়োজন হয়। এই সরঞ্জামগুলোকে পাইপ ফিটিংস নামে বলা হয়। এটা খুব ব্যবহৃত আমাদের দেশে। এই ফিটিংস গুলো বিভিন্ন প্রকার উপাদানে তৈরি হয়। কাস্ট আয়রন, গ্যালভানাইজড আয়রন, চীনামাটি, সিমেন্ট, অ্যাসবেস্টস, কনক্রিট, বর্তমানে প্লাস্টিকেরও অনেক পাইপ লাইন গুলোতে এটা ব্যবহার করে। এছাড়া আমরা এই ফিটিংস গুলোকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্লান্সড পাইপ ফিটিংস, যেটা আমি চিত্রের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। কাস্ট আয়রন ও রড আয়রন দ্বারা তৈরি পাইপ ফ্লান্সযুক্ত এবং ফ্লান্সবিহীন উভয় প্রকারে হয়ে থাকে। যেখানে পানি এবং তেলের চাপ মধ্যম ধরনের সেখানে ফ্লান্স পাইপ লাগে, আবার বড় ব্যাস বিশিষ্ট হলে সেখানেও ফ্লান্স পাইপ ব্যবহার করা হয়। এখানে ফ্লান্স যুক্ত বিশেষ ধরনের কিছু পাইপ ফিটিংস, যেটা আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এলবো, টি, বেন, ক্রস, দুটি পাইপকে এক সমকোণে এবং 90 ডিগ্রি কোণে যুক্ত করতে এই জাতীয় ফিটিংস ব্যবহার করা হয়। এছাড়া টি, যেটা এই এলবো দেখো, এই এখানে 90 ডিগ্রি এলবো, এটা 45 ডিগ্রি এলবো দেখানো আছে চিত্রের মধ্যে। টি, যেটা কোনো পাইপলাইন হতে এক সমকোণে একটি শাখা পাইপলাইন বের করতে টি সংযোগ ব্যবহার করা হয়। আমাদের এখানে এই যে স্ট্রেট টি যেটা দেখানো আছে, এটা হলো স্ট্রেট টি। এরপরে দুটি পাইপকে এক সমকোণের অধিক কোণে যুক্ত করার জন্য বেন্ড সংযোজন করা হয়। এরপরে আছে আমাদের ক্রস। চারটি পাইপলাইন যখন কোনো এক স্থানে মিলিত হয় বা কোনো পাইপলাইন হতে উভয় দিকে এক সমকোণে শাখা বের করতে হয়, তখন এই ধরনের ফিটিংস খুবই উপযোগী। এখানে দেখো চিত্রের মধ্যে স্ট্রেট পাইপ, স্ট্রেট ক্রস দেখানো আছে, চারদিকে চারটা মাথা। এখানে থ্রেড করা থাকে সাধারণত, থ্রেডের মধ্যে পাইপটাকে সংযোগ করা হয় চারদিকে। এছাড়া আমাদের স্পাইগট ও সকেট শ্রেণীর পাইপের সংযোগ স্থলে ব্যবহৃত ফিটিংস, এগুলো রিডিউসার, দুটি ভিন্ন ব্যাসের পাইপকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয়, যেটা চিত্র এখানে। এরপরে এলবো, টি, ক্রস এগুলো আমরা আগে আলোচনা করেছি। এরপরে ওয়াই ফিটিংস, যেটা একটি পাইপ হতে এক সমকোণ অপেক্ষা বেশি বা কম কোণে শাখা বের করার জন্য ব্যবহার করে, এই চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে। এছাড়া রড আয়রন বা স্টিল পাইপের যেসব ফিটিং ব্যবহার করা হয়, এটা আগে আলোচনা হয়েছে। এলবো, টি, ক্রস, রিডিউসিং এলবো, এখানে দুটি ভিন্ন ব্যাসের পাইপকে সমকোণে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় রিডিউসিং এলবো। এছাড়া পাইপ ফিটিংস এর রড আয়রন বা স্টিল পাইপের যেসব ফিটিং, রিডিউসিং টি, কোনো পাইপ হইতে একদিকে এক সমকোণে অপেক্ষাকৃত কম ব্যাসের শাখা বের করার জন্য রিডিউসিং এই টি ব্যবহার করা হয়। 135 ডিগ্রি এলবো, দুটি সমান ব্যাসের পাইপকে সমকোণ অপেক্ষা অধিক অথবা 135 ডিগ্রি কোণে সংযুক্ত করার জন্য এই জয়েন্ট ব্যবহার করা হয়। ওয়াই ফিটিং, যেটা আগে আলোচনা করা হয়েছে। সকেট, এখানে দুটি সমান ব্যাসের পাইপকে সমকোণ অপেক্ষা অধিক অর্থাৎ 135 ডিগ্রি কোণে সংযুক্ত করার জন্য এই জয়েন্ট ব্যবহার করা হয়, ওয়াই আলোচনা করা হয়েছে। এরপরে সকেট, দুটি সমান ব্যাসের পাইপকে একই অক্ষ সূত্রে একই সাথে জয়েন করার জন্য সকেট ব্যবহার করা হয়। সরলভাবে সংযোগ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। রিডিউসিং সকেট সেম, দুটি ভিন্ন ব্যাসের পাইপকে একই রেখায় সংযুক্ত করার জন্য রিডিউসিং সকেট ব্যবহার করা হয়। এরপরে দেখো ক্যাপ, এর এক প্রান্ত থেকে বন্ধ ক্যাপ, এখানে এই চিত্রের মধ্যে দেখানো আছে, আরেক প্রান্ত থ্রেড যুক্ত থাকে, যেটা পাইপের কোনো প্রান্তের মধ্যে থ্রেড কাটা অংশে, স্ক্রু থ্রেড করা অংশে সেখানে ঢোকাই দেওয়া হয়, প্রবেশ করানো হয়। এরপরে প্লাগ, এর উপরিভাগ স্ক্রু থাকে আর এই বাইরের সাইড হেক্সাগোনাল বা রেক্টাঙ্গুলার থাকতে পারে অথবা স্কোয়ার থাকতে পারে। এর উপরিভাগে স্ক্রু থ্রেড করা থাকে, পাইপের প্রান্তকে বন্ধ করতে একে পাইপের মধ্যে প্রবেশ করানো হয়, এখানে থ্রেড দিয়ে প্যাচের মাধ্যমে এটাকে ঢোকানো হয়। এছাড়া
রড আয়রন বা স্টিল পাইপের ক্ষেত্রে কিছু ফিটিংস, রানিং নিপল, এই যে নিপলের চিত্র দেওয়া হয়েছে, এর উপরি অংশে স্ক্রু থ্রেড করা থাকে, ভিতরের দিকে স্ক্রু থ্রেড করা থাকে। এর দুইটা পাইপের দুই মাথায় স্ক্রু থ্রেড করা যুক্ত অংশে থ্রেড প্যাচের মাধ্যমে এটাকে প্রবেশ করানো হয়। এছাড়া বুশিং একটা দেখানো আছে এখানে, এর ভিতর ও বাইর স্ক্রু থ্রেড করা থাকে। স্ক্রু থ্রেড বিশিষ্ট কোনো পাইপের প্রান্তের ব্যাসকে কমানোর জন্য এর ভিতরে একে প্রবেশ করানো হয়। এরপরে নিপল আগে বলা হয়েছে, এর উপরি অংশে স্ক্রু থ্রেড করা থাকে এবং স্ক্রু থ্রেড করা দুটো পাইপকে সংযোগ করার জন্য, সরল সরল রেখায় সংযোগ করার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে এক্সপানশন বেন্ট, এক্সপানশন জয়েন্ট এখানে এটা চিত্রের মধ্যে দেখানো হয়েছে। পাইপের ভিতরে তরল বা অন্য কোনো ক্রিয়ার ফলে যে স্থানে পাইপের তাপমাত্রা পরিবর্তন বেশি হয় সেখানে এক্সপানশন জয়েন্ট বা এক্সপানশন বেন্ট প্রয়োজন হয়। এই জয়েন্টের ক্ষেত্রে স্লিভ অংশটি সকেট অংশের মধ্য দিয়ে সরে যায়। এছাড়া ইউনিয়ন একটা পার্ট এখানে, একে ইউনিয়ন সকেটও বলা হয়। এটা দেখানো হচ্ছে এই যে কোণা চিত্রের মাধ্যমে। ইউনিয়ন সহজে পাইপলাইন ফিটিংস খোলা ও লাগানোর জন্য এই জাতীয় সংযোজন খুব বেশি ব্যবহার করা হয়। এখানে আমি কতগুলো পাইপ ফিটিংস এর এক্সট্রা চিত্র দেখে দিয়েছি। তোমরা যেখানে এলবো, বিভিন্ন ধরনের এলবো দেওয়া আছে এখানে, এরপরে টি দেওয়া আছে, বিভিন্ন ধরনের টি, তারপরে এই এলবোর বিভিন্ন অংশ যেভাবে জয়েন করা আছে, জয়েন্টের পাইপের ব্যাস কমানো বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করে এগুলো। কাপলিং, তারপরে কাপলিং এর বিভিন্ন ভাব, তারপরে ক্রস, ক্যাপ, প্লাগ, প্লাগেরও বিভিন্ন ধরনের, তারপর আছে কাউন্টার স্যাঙ্ক, লক নাট, হেক্সাগোনাল বুশিং, এই জাতীয় আরো অনেক চিত্র এখানে দেখানো আছে। এখানে আমি কিছু পাইপের চিত্র দেখাইছি যে ফিটিং গুলো তোমাদের বিভিন্ন সময় সচরাচর ব্যবহার করা হয়, নাম সহ দেখানো আছে। তোমরা এগুলো একটু দেখবে, তাহলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া তোমাদের এই সপ্তাহের জন্য তোমাদের কাজ হলো স্থায়ী জোড় পদ্ধতি কি এবং কেন একে স্থায়ী জোড় বলা হয়, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং ও ফ্রিকশন ওয়েল্ডিং এর পার্থক্য লেখো, চিত্র সহ কি এবং স্প্লাইন জোড় সংযোজন বর্ণনা করো, গ্লোয়িং পদ্ধতির সুবিধাগুলো লেখো, গিয়ার ও অন জোড় সংযোজন ব্যাখ্যা করো। এগুলো তোমরা পড়বে, লিখবে এবং খাতাগুলো পরে তোমরা জমা দিবে, যেটা আমরা মার্কিং এর জন্য ব্যবহার করব। এছাড়া এই ভিডিওটি তোমরা পুনরায় দেখতে ভিজিট করো skills.gov.bd/tte এবং www.facebook.com/skills.gov.bd। তো আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদের তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ঘরেই থাকো এই প্রত্যাশা ব্যক্ত করে, বাসায় বেশি বেশি পড়ালেখা করো, স্টাডি করো এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।